আপনার সব প্রশ্ন গিয়ে বিএনপির মতো নির্বাচনেই ঠেকছে, কিন্তু অবশ্যই নির্বাচন হবে। আপনারা কিভাবে, আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হোক সেটা চান? একটা নির্বাহী আদেশের মাধ্যমে যখন কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, আবার একটা নির্বাহী আদেশের মাধ্যমে সেটা থেকে ফিরে আসা যায়। বিচারিক প্রক্রিয়ায় হলেও তো তা হতে পারে, তাই নয় কি? আমরা যদি দেখি আগের আমলের যা বিচার বা যে মামলাগুলো ছিল সেগুলো সব বাদ হয়ে যাচ্ছে এখন। মানবতা বিরোধী অপরাধে কিন্তু যে হয়েছে জুলাই এবং অগাস্টে, এটা কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। যে এবং ৭১-এর গণহত্যা হয়েছে তখন সেই গণহত্যার সাথে সম্পৃক্ততায় যারা অভিযুক্ত এবং যাদেরকে সম্পৃক্ত, তারাও এখন রাজনীতি করছে। আপনার ওটা 1971, এর পরে কিন্তু 53 বছর পরে কিন্তু এই এই হত্যাকাণ্ড বা এই গণ অভ্যুত্থানটা হলো। প্রজন্মটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। এবং এই প্রজন্মের কাছে এটাই হচ্ছে দগদগে। কারণ বিচার তার নিজস্ব গতিতেই চলে, এটাই তো হবার কথা। এটাই যদি হয় তাহলে কি এরকম হতো যে ইশরাক সাহেবের যে মেয়রের মামলা, সেটা গত 3 বছরে হিয়ারিং হয়েছে 32 বার, আর গত 4 মাসে হিয়ারিং হয়েছে 17 বার। যে মামলা চলছে হত্যা মামলার বা গণহত্যার, আওয়ামী লীগ নিষিদ্ধের নয় কিন্তু কিন্তু। সেটার কোনো দৃশ্যমান জি, অগ্রগতি আমরা দেখছি আমি না, এবার অন্য এখানে যাই। অগ্রগতি দৃশ্যমান দেখছি। অগ্রগতি দেখবেন কি করে? এক একটা মামলায় 408 জন আসামি, এক একজনের যদি তদন্ত প্রক্রিয়া চালাতে হয় 1 সপ্তাহ করেও যদি লাগে, 408 জনের জন্য 408 সপ্তাহ সময় লাগবে। আহ, সেটা এই রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত। কেন তারা এই বিচারের ধীরগতি নিয়ে একটা গণজোয়ার তুলবে না? মানে বিচার প্রক্রিয়া ধীর গতি আছে, এই প্রশ্নটা আমরা বহু বছরের প্রশ্ন এটি। কিন্তু সেটির উত্তরটা যদি স্পষ্ট না হয় তাহলে কি নির্বাচন হবে না? ডাক্তার তাজনোভা জাবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। ধন্যবাদ। আপনার কাছ থেকে অবশ্যই শুরু করব, যেহেতু আপনারা একটা সমাবেশ করলেন, বিক্ষোভ সমাবেশ করলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। আহ, এবং বেশ কড়া বক্তব্য শুনলাম দলের প্রধান নাহিদ ইসলামের কাছ থেকে। আমি একটু শুরুতে এটা জানতে চাই, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি অনেক দিন থেকেই করে আসছেন, আপনারা কিভাবে, আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হোক সেটা চান? আমরা চাই উম, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের আম, রাজনৈতিক এবং সাংগঠনিক সব কাজকর্ম বন্ধ ঘোষণা করা হোক, নিষিদ্ধ করা হোক, তাদের নিবন্ধন বাতিল করা হোক, এবং আহ, একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের রাজনীতি এই দেশে নিষিদ্ধ করা হোক। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে যখন কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, আবার একটা নির্বাহী আদেশের মাধ্যমে সেটা থেকে ফিরে আসা যায়। হুম। আর আওয়ামী লীগের শুধু আসলে হাসিনার বিচার তো আছেই, প্লাস আওয়ামী লীগের দলগত ভাবে মানে দল হিসেবেও তারা যে জুলাই যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেটা আম, উম, সেটা সবাই জানে, সবাই দেখেছে, যারা জুলাই দেখেছে, এবং আন্তর্জাতিক প্রতিবেদনও আছে। তারা আহ, হাজার হাজার মানুষকে আহত করেছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে সাংগঠনিক নির্দেশের সাংগঠনিক একটা নির্দেশের মধ্য দিয়ে হয়েছে কিন্তু। সো আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই আমাদের হ্যাঁ, দাবি। এবং বিচারিক প্রক্রিয়া আপনি নির্বাচনে বলছিলেন, নির্বাহী প্রক্রিয়ায় হলে আবার সেটি ফিরেও আসতে পারে, সেটি নির্বাহী আদেশ বাতিল হয়ে যেতে পারে, এবং আবার বিচারিক প্রক্রিয়ায় হলেও তো তা হতে পারে, তাই নয় কি? আমরা যদি দেখি আগের আমলের যা বিচার বা যে মামলাগুলো ছিল সেগুলো সব বাদ হয়ে যাচ্ছে এখন এসে, বা আওয়ামী লীগ এসে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো বাদ করে ফেলেছে, বিচার যা হয়েছে সেগুলোও একরকম থাকে না তো। বিচারই বা কোথায় থাকে? 21শে আগস্টের মামলার রায়, সব টাকা বাতিল হয়ে গেল। 10টা কষ্ট মামলা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা, বিএনপি নেতাদের বিরুদ্ধে যা মামলা ছিল সবই চলে যাচ্ছে, তো বিচারিক আদেশ সেটাও তো পরিবর্তন হয়ে যায়। এটার দুটা দুটা দিক আমি বলি আপনার এই প্রশ্নটার। একটা হচ্ছে যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে কিন্তু বিচারহীনতার এই সংস্কৃতি আছে, এদেশের মানুষ কোনো কিছুতে বিচার মানে বিচার পায় না। এবং আমাদের রাজনীতিটা হয় যে বিরোধী দল দমন, এবং বিরোধী দলকে কিভাবে দমন করা যায়, মামলা দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন ভাবে হয়রানি করে, মামলা দিয়ে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক, যদি আপনি আওয়ামী লীগের কথা বলেন বা শেখ হাসিনার এই হত্যাযজ্ঞ এবং তার 15 বছরের এই স্বৈর শাসনের কথা বলেন, এটার সাথে কিন্তু আসলে এসবের তুলনা চলে না। হুম। তার যে কর্মকাণ্ড জুলাই অগাস্টে হয়েছে, এটা একটা নজিরবিহীন। এবং অল্প কয়েকদিনের ব্যবধানে সে 1400-র উপর মানুষকে হত্যা করেছে, তার সরাসরি নির্দেশে এটা হয়েছে। হুম। এবং এটা একটা নৃশংস ঘটনা। এটার সাথে বিরোধী দল দমনের জন্য যে ধরনের মামলাগুলা দেয়া হয়ে থাকে, বা যে ধরনের হয়রানিমূলক আইনি করা হয়ে থাকে, বা অন্য অপরাধগুলো তুলনা করা যায় বলে আমার কাছে মনে হয় না। এবং
এটার জন্যই কিন্তু আমরা এই সংস্কারের কথা বলছি। আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, আমরা আইন শৃঙ্খলার সংস্কারের কথা বলছি, যাতে আমাদের দেশে যে এই বিচারহীনতার হুম সংস্কৃতি হুম। আছে, যে একটা দল আসলো, বিরোধী দলকে দমন করার জন্য এক গাদা মামলা দিল, এক গাদা হয়রানি করলো, আরেকটা দল ক্ষমতায় এসে এগুলো সবকিছু উঠিয়ে নিল। আওয়ামী লীগকে কিন্তু এই এই ক্যাটাগরিতে আসলে ফেলা যাবে না। জি, সেটি আওয়ামী এখন লীগ যে আপনারা হত্যা, বলছেন এটা বা এখন যেটি সেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগকে এই ক্যাটাগরিতে ফেলা যাবে না। কিন্তু যদি আপনি যেই রকম পরিবর্তনের কথা বলছেন, আমলের পরিবর্তন, কখনো যদি সেই রকম সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়, তাহলে তো এটাও চলে যাওয়ার মতো, তাই না? মানে বড় মামলা আর ছোট মামলা বলে তো আসলে আদালতের ভাষায় কোনো কথা নাই। হত্যা মামলা, গণহত্যা, এগুলো তো মানে আইনের ভাষায় তো অপরাধের নির্দিষ্ট নাম আছে। সেটির আসলে বড় আর ছোট বলে কি? না, আমার আমার মনে হয় না যে মানবাধিকার বিরোধী, মানবতা বিরোধী অপরাধে কিন্তু যে হয়েছে জুলাই এবং অগাস্টে, এটা কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে। এবং এটাতে, এই প্রতিবেদনটাতে কিন্তু কোনো ধরনের লোকাল ফোর্স বা লোকাল কোনো ধরনের ইনফ্লুয়েন্স কিন্তু ছিল না। এবং জাতিসংঘ তাদের সদর দপ্তর থেকে সেটা সরাসরি সংবাদ সম্মেলন করে, আপনার নিশ্চয়ই মনে আছে, সে হুম। প্রতিবেদনটা প্রকাশ করেছিল। এবং এই এই জুলাই এবং অগাস্টের হত্যাকাণ্ডটা আসলে আমরা যদি রাজনৈতিক ভাবে দেখি, এটা কিন্তু এরকম না। কয়টা রাজনৈতিক দলের থেকেও এখানে যে ধরনের আহ, শিশু, তরুণরা মারা গেছে, হ্যাঁ, এটা কিন্তু আপনি রাজনৈতিক এই যে আহাদ, আহ, রিয়া গোপ, ফায়াজ বা মুগ্ধ, এরা কিন্তু কেউ রাজনীতি করতো না। হ্যাঁ, এদেরকে কিন্তু খুন করা হয়েছে, অজস্র মায়ের বুক কিন্তু খালি করা হয়েছে। আপনি এটা যদি বিচার না হয়ে, মানে শুধুমাত্র পরের বার তারা এসে এটা যে এটার মামলা তুলে নিবে বা তারা এখান থেকে পার পেয়ে যাবে, এটা কোনো রাজনৈতিক দল মেনে নিলেও বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিবে না। কোনো জি। রাজনৈতিক তাহলে দল একটু তো প্রশ্ন মানে করি, এইরকম আমরা তো গণহত্যা প্রশ্নই ৭১ আসে না। সালের গণহত্যার সাথে মানে একটু এই আমি প্রশ্নটা শেষ আপনাদের করি, কাছে সবসময় হয়। এই একটু প্রশ্নটা আমি শেষ নিশ্চয়ই করি। আপনিও ফেস করেছেন যে ৭১-এর গণহত্যা হয়েছে, তখন সেই গণহত্যার সাথে সম্পৃক্ততায় যারা অভিযুক্ত এবং যাদেরকে সম্পৃক্ত, তারাও এখন রাজনীতি করছে, প্রভাবশালী রাজনীতি করছে। জামাত ইসলামের কথা বলছি। তারা রাজনীতি যদি করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নয়? আর আওয়ামী লীগ যদি পারে তাহলে জামাত কেন, মানে ভাইস ভার্সা আর কি। আচ্ছা, জামাতের যেটা হচ্ছে যে তারা কিন্তু আহ আহ, তাদের যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে সম্পৃক্ততা, সাংগঠনিক ভাবে হোক, এবং ওই সময় তারা যে মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞে জড়িত ছিল, এবং মোটা দাগে মুক্তি যুদ্ধ প্রসঙ্গে তাদের কিন্তু অবস্থানটা ক্লিয়ার করে তারপর কিন্তু রাজনীতিতে তাদেরকে করতে হবে। এবং কিন্তু আপনারা তো এই যে তাদেরকে নিষিদ্ধের তাদের দাবি করছেন না। একটু আমি একটু শেষ করি। নিশ্চয়ই। তাদের সাথে বাংলাদেশের মানুষের বোঝাপড়াটা তাদেরকে ঠিক করতে হবে। এখানে কিন্তু এনসিপির কোনো দায় নাই। আমরা কিন্তু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এবং গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল, এবং জামাতে কিন্তু মানবতা বিরোধী অপরাধের দোষে কিন্তু তাদের অনেকেরই, যদিও সেটা অনেক বিতর্ক ছিল বা অনেক সমালোচনা ছিল, তারা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, এবং তারা এই জুলাই আগস্টে কিন্তু তারা সম্পৃক্ত ছিল। এবং যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে রাজনীতি করে, তারা কিন্তু অনেকেই, যারা মুক্তিযুদ্ধকে মেনে, তারা কিন্তু জামাত থেকে বের হয়ে এসে বিভিন্ন ফরম্যাটে কিন্তু তারা এখন রাজনীতি করছে। সো জামাতের নিষিদ্ধের সাথে এই আওয়ামী লীগের নিষিদ্ধ, যে প্রশ্নটা আপনারা প্রায় করেন আমরা গত কয়েক মাসে, মানে এই যে দুটোকে, এটার কিন্তু আসলে অনেক ফারাক। কেন ফারাক? কারণ জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী কিন্তু সময়ে এই এনসিপির জন্ম, বা এখনকার বাস্তবতায় এই আওয়ামী লীগের যে নৃশংস যে হত্যাকাণ্ড হুম। তারা ঘটিয়েছে, এটার বিচার হওয়া, এবং এটা যদি দরকার হয় আন্তর্জাতিক অপরাধে, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া, এটার দাবিও কিন্তু আমরা হুম। তুলছি, যাতে অন্যান্য মানবতা বিরোধী অপরাধের যেভাবে বিচার হয়েছে সেটা যেরকম একটু প্রশ্নবিদ্ধ ছিল, এই দফা যাতে কোনো প্রশ্নবিদ্ধ না জি। থাকে। তাহলে কি এটা সময়ের এরকম সাথে একটা সাথে নৃশংসতার দাবিও দায় আমরা কমে তুলছি। যায়? মানে না, আপনারা এটা জুলাই পরবর্তী এটার বলে এটার জন্য এটাতে জোর দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। ৭১ পরবর্তীরা হয়তো ৭১-এর জোর দেওয়ার কথা ছিল, মানে সময় এখন অনেকটা চলে গেছে বলে আপনারা ওটাতে জোর দেবেন না? না, এটা তো আমি যেটা আপনাকে বললাম, যে জামাত ইসলামের সাথে তাদের মুক্তিযুদ্ধ তাদের যে অবস্থান ছিল, সেটা সাথে বাংলাদেশের মানুষের সাথে তাদের বোঝাপড়াটা ক্লিয়ার করতে তো হবে। আওয়ামী কেন লীগের সাথে ক্লিয়ার করতে বোঝাপড়া হবে? ক্লিয়ার করার সুযোগ কারণ নাই আওয়ামী লীগের? আমি
সেটাই আমি বলছি। তাদের তাদের সাথে আপনার ওটা 1971, এর পরে কিন্তু 53 বছর পরে কিন্তু এই এই হত্যাকাণ্ড বা এই গণ অভ্যুত্থানটা হলো। প্রজন্মটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ। এবং এই প্রজন্মের কাছে এটাই হচ্ছে দগদগে। এবং অবশ্যই তার মানে এই না যে আমরা মুক্তিযুদ্ধে যারা পক্ষে ছিল তাদেরকে আমরা এই এখনকার রাজনীতিতে আমরা মেনে নেবো, এটা কিন্তু আমরা স্পষ্ট করেছি, আমরা বারবার করেছি যে জামাতকে যদি রাজনীতি করতে হয় এবং তাদেরকে যদি সামনে আগাতে হয়, তাদেরকে এটা বলতে হবে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো রাজনীতি করবেন না। কিন্তু এই এখনকার আপনার জুলাই বর্তমানে আপনার বছর না ঘুরতেই বা এই প্রজন্মের কাছে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে, শুধু এই জুলাই অগাস্টের হত্যাকাণ্ড না, বিগত দিনের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড এবং অসংখ্য গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যা, এসবের সবকিছুর বিচার, এটা মানে বাংলাদেশ, এটা কোনো রাজনৈতিক দলের না, পুরো বাংলাদেশের এটা প্রাণের দাবি। জি, এবং আমার কাছে মনে হয় না যে এটা বাংলাদেশের মানুষ কখনো ছেড়ে দিবে। জি। মানে এই সময়ের 24-এর গণহত্যার যে দায়, সেই দায়টা খুব প্রকট, এবং সেই দাবিটাও আপনাদের খুব প্রকট। 71-এর বিষয়ে আপনারা অত শক্ত অবস্থানে নেই, সেই বোঝাপড়াটা মানুষের সাথে করে নিতে হবে, যদি আমি ভুল না বুঝি। একটু আগায় আপনারা বলছেন বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধের দাবি করছেন, তো আপনারা কি বিচারের মানে বিচার বিভাগের সম্মুখীন হয়েছেন? কোনো আবেদন করেছেন, কোনো মামলা বা কোনো মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কোনো আবেদন? এটাই তো আমরা বারবার চাচ্ছি। আমরা কিন্তু এই বিচারের আপডেট চাচ্ছি। আপনি দেখেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আহ, গঠন হওয়ার পরে তাদের প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু গত মাসে, এবং সেটা আবার রিভিউ হওয়ার পর নেক্সট মান্থে, মানে এই মাসে 25 তারিখ বোধহয় প্রথম সেটার হিয়ারিং বা হতে পারে প্রথম মামলার। এই যে একটা ধীর গতি, এটা নিয়ে কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলছি। হুম। যে ট্রাইব্যুনালে কিন্তু যে একজন সমন্বয়ক ছিল, গত 1 মাস ধরে কিন্তু ওই সমন্বয়কের পদটাও খালি। আপনারা দেখেন যে এই আমাদের বক্তব্যে আমরা বারবার এটাই উঠিয়ে নিয়ে আসছি যে বিচার নিয়ে কেন কোনো ধরনের তদারকি বা কোনো ধরনের তাড়া আমরা সরকারের মধ্যে দেখছি না, বা অন্যান্য রাজনৈতিক দলের দাবির মধ্যে দেখছি না, যতটা আমরা নির্বাচন নিয়ে দেখছি, যতটা আমরা সংস্কার নিয়ে কথা বলছি, যতটা আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, বিচার নিয়ে কিন্তু আমরা কোনো কথা বলছি না। এবং আইসিটির আপডেট কি এখন, সেটা এবং এতটা ধীর গতি, পক্ষান্তরে দেখা যাচ্ছে যে আপনার মানে আহ এটা তো আমাদের সংস্কৃতিও বটে, তাই না তাজনুভা, যে বিচারের পক্ষান্তরে গতিটা তার নিজস্ব গতি, সেটিকে আসলে খুব তাড়াহুড়া করারও জায়গা থাকে না, আবার খুব মানে ধিমে করে দেওয়ারও, বিচার তার নিজস্ব গতিতেই চলে, এটাই তো হবার কথা। এটাই যদি হয় তাহলে কি এরকম হতো যে ইশরাক সাহেবের যে মেয়রের মামলা, সেটা গত 3 বছরে হিয়ারিং হয়েছে 32 বার, আর গত 4 মাসে হিয়ারিং হয়েছে 17 বার, এবং মামলার আর্জি সংশোধন করে সেই নির্বাচন অবৈধ থেকে মেয়র ঘোষণা করে দিল, এবং তার বিবাদী নির্বাচন কমিশনার একটা টু শব্দ করলো না। আমরা তো দেখছি এই মামলার খুব দ্রুত গতিতে বুলেট ট্রেনের হুম। মতো করে এটা হয়ে গেল। তাহলে আমাদের তো সেই একই প্রশ্ন যে আমাদের এই যে এতগুলো হত্যাকাণ্ড হলো গত জুলাই আগস্টে, বছরও ঘুরে নাই, এবং আইসিটির কোনো আপডেট দিচ্ছে না হুম। এখনো, কারণ এবং তদন্তই তো সরকারি শেষ হয় ভাবে নাই, যে তদন্ত এটার শেষ হলে না তারপর বিচার প্রক্রিয়ায় শুধু দ্রুত, তার একটা প্রথম প্রশ্ন। এটা এটা কেন বিচার এর ট্রাইব্যুনাল দিচ্ছে তদন্ত সংস্থার দোষ। এখন তদন্ত সংস্থার তাদের প্রথম একটা মামলারই এখনো পর্যন্ত প্রতিবেদন আসে নাই, যেটা আবার রিভিউ হবে এবং এটা এই মাসে হুম। হয়তো আমরা দেখতে পারি। তাহলে এই যে এই ধীর গতি, এটা নিয়েই তো আমাদের প্রশ্ন। আমাদের দাবিটা হচ্ছে যে আমরা দৃশ্যমান জি। বিচার প্রক্রিয়াটা দেখতে চাই এবং এটার এইখানে রেগুলার আমার একটা প্রশ্ন আপডেট চাই। দুইটা, কিন্তু শুরুর যে প্রশ্নটা করলাম যে আপনারা এটা তো বলছেন, আপনি গণহত্যা মামলার কথা বা হত্যা মামলা যেগুলো হয়েছে সেই মামলাগুলোর বিচারের কথা, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিতে আপনারা আজকেও বিক্ষোভ করলেন, মানে সেই নিষিদ্ধের জন্য আপনারা কি কোনো আদালতে কোনো আবেদন করেছেন? মানে আপনারা যেহেতু নিষিদ্ধ চাচ্ছেন এবং বিচারিক প্রক্রিয়া চাচ্ছেন। আমরা এটা কিন্তু আহ নিষিদ্ধ, এটার দুই ধরনের। আমরা বলছি যে নির্বাচনের আগে তাদের নিবন্ধনটা বাতিল করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগ এই পরবর্তী নির্বাচন কেন, বিচার হওয়া পর্যন্ত তারা কোনো ধরনের রাজনৈতিক এবং সাংগঠনিক কাজ করতে পারবে না। এই যে তারা মিছিল করছে, তারা অনলাইনে অ্যাক্টিভ, তারা নানান ধরনের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা সমাবেশ করার চেষ্টা করছে, তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কাজগুলো বন্ধ করতে হবে এবং তাদের নিবন্ধন বাতিল করতে হবে। এরপরে হচ্ছে তার বিচার
এর যে একটা রোড ম্যাপ, একটা সুস্পষ্ট একটা এটা তো কোনো রাজনৈতিক, এটা এনসিপির কখনো দাবি হতে পারে না, এটা তো পুরো বাংলাদেশের দাবি। হুম। এই 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 হাসিনা তো শুধু এনসিপিতে যারা সংশ্লিষ্ট বা এই শুধু ছাত্র জনতার এই গুটি কয়েককে তো তারা খুন করে নাই, অন্ধ বা পঙ্গু করে নাই, তারা তো পুরো বাংলাদেশের হত্যাযজ্ঞ চালিয়েছে বা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তা এটা তো একটা ন্যাশনাল ইস্যু, হুম। এবং এটা জাতীয়ভাবেই সরকারিভাবে এটা যে সংস্থাগুলো আছে, যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয়, এটাই তার দায়িত্ব নিবে। আমরা সেই দাবিটাই জানাচ্ছি। এটা এটা তো জি, কখনোই এটা কিন্তু আমার এটা এখানেই প্রশ্ন জোরালো যে দাবি আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলটা হচ্ছে। বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ, যদি আপনি সরকারি বা নির্বাহী আদেশে নিষিদ্ধ চাইতেন তাহলে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আপনারা করতে বিচারিক পারেন। প্রক্রিয়ার জন্যই কিন্তু তো আমরা আপনারা যদি বিচারের বিচারিক রোডম্যাপ প্রক্রিয়া চাচ্ছি। নিষিদ্ধ চান তাহলে তো বিচার বিভাগের শরণাপন্ন হতে হবে আপনাদের, তারপর না বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ কেন? হবে। কেন? এটার দায়িত্ব কি অলরেডি আইসিটি কে দেওয়া হয়েছে না? এখানে কি অলরেডি মামলা অন্তর্ভুক্ত হচ্ছে না? হুম। তাহলে তার কেন ধীর গতি? আমাদের তো প্রশ্ন সেখানেই। কিন্তু সেটা কেন তো আসলে একটা গণহত্যা বা রাজনৈতিক হত্যা মামলা, দলকে, আওয়ামী লীগ না নিষিদ্ধের না মামলা আপনি কোথায়? এটা, আমি আপনাকে এটা কথা বলি, নিষিদ্ধ তো নিবন্ধন তার বাতিল হবে, এটা তো তার একটা গণহত্যাকারী দলের বা একটা গণহত্যাকারী বিচারের আহ জন্য মামলা কি এনসিপি করবে? এটা কি রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ব না? এটা তো একটা রাষ্ট্রের দায়িত্ব না? তারা এই ধরনের 15 বছরের তাদের যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা যে বাংলাদেশকে পুরো ভঙ্গুর করে দিয়ে গেছে, এটা কি শুধু একটা রাজনৈতিক দলের উপর বর্তায় যে তাদের মামলা চাওয়া, তাদের বিচার চাওয়া বা তাদের মামলাগুলো বিচারের জন্য মামলা করা? এটা তো রাষ্ট্রের দায়িত্ব। এবং অপরাধ ট্রাইব্যুনাল তো গঠন হয়েছে এই সেপ্টেম্বরেই, কিন্তু গত সেপ্টেম্বরেই কিন্তু এই বিচারগুলোর জন্য, এই মামলাগুলোর জন্য গঠন হয়েছে, এবং যথেষ্ট মামলা এখানে জমা পড়েছে। আমরা এটার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না, কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা সেজন্যই চাচ্ছি। আর আপনি যেটা বললেন নিষিদ্ধের জন্য বিচার, নিষিদ্ধ তো তার রাজনৈতিক এবং তার যে সাংগঠনিক কাজকর্ম, এটা তো নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করবে। তা না করে নির্বাচন কমিশনার কিন্তু সংস্কার প্রস্তাবের একটা তো, যেগুলোতে মানে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনা যায় যেতে পারে, তা আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে মানবাধিকার অপরাধে অভিযুক্ত যাদের যেসব ফেরারি আসামি আছে তাদেরকে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশন সেটাতে রাজি হয় নাই। কোনো যে কোনো ব্যক্তিকে মনোনয়নপত্র জমা দিতে হলে সশরীর আসতে হবে, নির্বাচন কমিশনার সেটাতে রাজি হয় নাই। আমরা তো নির্বাচন কমিশনারের এই ধরনের অবস্থান নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি, যে আমরা নির্বাচন কমিশনকেই প্রশ্নবিদ্ধ করছি যে আপনারা কি তাহলে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চান? এবং এটা তো একটা সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রেরই প্রতিষ্ঠান, এটা তো তাদেরই দায়িত্ব। এমন না যে এটা শুধু এনসিপির দায়িত্ব যে আপনি, এটা তো প্রত্যেকটা মানুষের একটা দাবি। কেন তারা এটা করছেন না? আমরা তো এই হুম। দাবিগুলাই উঠাচ্ছি। সেটি হচ্ছে আপনাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনাদের স্পষ্ট একটা অভিযোগের জায়গা। কিন্তু আমি এই প্রশ্নটাও একটু করে গেলাম এবং এই প্রশ্নটা রয়েই গেল যে আপনারা যেহেতু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ চাচ্ছেন, তাহলে বিচারিক প্রক্রিয়ার অধীনে আপনারা কেন যাচ্ছেন না? মামলা আপনারা কেন করছেন না? রাষ্ট্র করতে পারে, বিএনপি করতে পারে, অনেক কেউ করতে পারে, কিন্তু আপনারা যেহেতু এটা মানে এটা চাচ্ছেন, আপনারা কেন এটা করছেন না? আমরা আমরা এটা এটা হচ্ছে এটার দাবি, এটার দাবি আমরা তুলছি, এটা আমরা দাবি জানাচ্ছি। এবং সরকারের পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে এটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এটা হবে, এবং রাজনৈতিক বা সামাজিক যেটাই বলেন আপনি, স্থিতিশীলতার উপর কিন্তু আমরা বিশ্বাসী করি। আমরা কিন্তু ছেড়ে দিব এই কথাটা কখনোই বলি নাই। হুম। আমরা কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছি, আমরা আমাদের দাবিগুলা তুলছি। এবং এখানে কিন্তু স্টেটের অনেকগুলো কিন্তু অ্যাক্টর আছে, হুম। সবার সাথেই কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই দাবিটা তুলছে এবং এর সাথে সংহতি প্রকাশ করছে। আমি বারবার আপনাকে এটাই মেসেজটা ডেলিভার করতে চাচ্ছি যে এটা আসলে স্পেসিফিক কারো একটা দলের দাবি হতে পারে না, এটা একটা জাতীয় দাবি যে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ করতে জি। হবে এবং জি। পরবর্তী স্পষ্ট। নির্বাচনের আগ পর্যন্ত তাদের নিবন্ধন জি, ডক্টর বাতিল তাজনামাত করতে হবে। জামিন, আপনাদের দাবিটা স্পষ্ট, কিন্তু বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করতে হলে কাউকে না কাউকে তো বিচারিক আদালতে যেয়ে বিষয়টা তুলতে হবে। এটাই আমি আসলে বলবার চেষ্টা করছিলাম। একটু এটা আসি, আপনি বলছেন যে একটা মাত্র তদন্ত শেষ হয়েছে, তাও পূর্ণাঙ্গ সেটির হিয়ারিং এখনো শুরু বিচারিক হয়নি। প্রক্রিয়ার মাধ্যমে, আমি একটু শেষ করি, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে বিচার হচ্ছে এখন, তার যে আইসিটিতে, যে আপনি বারবার এই জিনিসটা অ্যাভয়েড করছেন, আইসিটিতে যে তাদের বিরুদ্ধে যে যে মামলাগুলা করা হচ্ছে, এগুলোর কি কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি? আমি আপনাকে বললাম যে প্রথম একটা মামলার তদন্ত প্রতিবেদন মাত্র জমা দেওয়া হয়েছে গত এই এপ্রিলে, এবং সেটা আবার রিভিউ করা হয়েছে, সেটা হবে 25-এ।
মামলা তো করা হয়েছে। এই মামলাগুলোর রায় কিভাবে হবে, মানে কোন কোন কোনটার তদন্ত সংস্থার কাছে আছে, হুম কোনটা আইসিটি তে আছে, কয়টা ট্রাইব্যুনাল আছে, তারা একটা সেকেন্ড ট্রাইব্যুনাল করার কথা হুম। চিন্তা করছে। এই যে এই প্রক্রিয়াগুলাই তো অনেক ধীরগতি। হ্যাঁ, মামলা তো এই করা আছে, প্রক্রিয়াগুলো এবং ধীরগতি, কিন্তু সেটা এই এবং রায়গুলো যদি এই হয়েও বিচার যায় এই তবুও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না। আওয়ামী লীগ নিষিদ্ধ করবার জন্য কিভাবে একটা হয় না আলাদা, এটা যেমন আমি জামাত বলি। ইসলামের অনেক এই অনেক নেতাদের বিচারগুলো বিরুদ্ধে রায় হওয়ার রায় আগে, হয়েছে, না কিন্তু না জামাত তখন আপনি নিষিদ্ধ হয়নি। রায় রায় ওটা আপনি ওটার সাথে, এটা আমি বারবার বলছি, আপনি জামাতের না সাথে না, যদি এটা আমি এটা আইনি মিলিয়ে ফেলেন, প্রক্রিয়ার কথা বলছি, এখনকার মিলানোর কথা বলছি বাস্তবা না। এখনকার প্রজন্ম, কারণ রায় কি হবে এটা তো আমরা, এটাই তো আমরা জানতে চাচ্ছি, এটাই তো আমরা দেখতে চাচ্ছি। এমন না যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ চাচ্ছি তাদের। এত অজস্র হত্যা মামলা, তাদের বিরুদ্ধে এতগুলো অজস্র হত্যা মামলা, এবং তারা হুম। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, এটা আন্তর্জাতিকভাবে প্রতিবেদন এসেছে। এর পরেও কেন এটা হচ্ছে, এবং হাসিনাকে কেন আন্তর্জাতিক অপরাধে তুলে তার বিচার করা হবে না, এটাও কিন্তু আমরা দাবিটা রাখছি, এবং এই প্রশ্নটা রাখছি, এবং এইটা আলোচনা হচ্ছে, হুম। দিস ইজ অন টেবল। সো এমন না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিষিদ্ধ, যে এটা কথার মধ্যেই আছে, বিচার তো হয়ে, মানে মামলা তো চলছে, হুম। ট্রাইব্যুনাল ওইটাই তো আমি গঠন আমিও হয়েছে। এই সো বিষয়টাতেই আর্গুমেন্টে যাচ্ছি যে মামলা চলছে, হত্যা মামলার বা গণহত্যার, আওয়ামী লীগ নিষিদ্ধের নয় কিন্তু কিন্তু। সেটার কোনো দৃশ্যমান জি, অগ্রগতি আমরা দেখছি আমি না, এবার একটু অন্যান্য দৃশ্যমান ক্ষেত্রে অগ্রগতির যেরকম জায়গায় যাই। অগ্রগতি দৃশ্যমান দেখছি। অগ্রগতি দেখবেন কি করে? এক একটা মামলায় 400, যেমন আমি সেদিন একটা মামলা নিয়ে কথা বলছিলাম, যেটি ওই মাহফুজুর রহমান শ্রাবণ, সম্ভবত বিএনপি নেতা, তিনি জুলাই, তিনি যখন নিহত হন তার জন্য মামলা করা হয়েছে এই সময়ে 9 মাস পরে এসে। তার ভাই বাদী হয়ে মামলা করছেন, 408 জন আসামি। এক একজনের যদি তদন্ত প্রক্রিয়া চালাতে হয় 1 সপ্তাহ করেও যদি লাগে, 408 জনের জন্য 408 সপ্তাহ সময় লাগবে। সেটা হচ্ছে বহু বড়, বহু বহু দিনের ব্যাপার। তাহলে আপনারা মানে কিভাবে আসলে অগ্রগতি দেখবেন? আর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিচারিক অগ্রগতি তো হয় না, তাজনুবা। আমি আপনাকে একটু আগে উদাহরণ দিলাম না, এটাতে যদি এত 4 সপ্তাহ 5 সপ্তাহ 30 সপ্তাহ লাগে, মেয়রের মামলা কিভাবে খুব ওটা তো শুধু হিয়ারিং, দ্রুততার ওটা তো সাথে হিয়ারিং, এটা ওখানে তো আর হয়ে গেছে, তদন্তের এটা কিছু নাই। হয়ে গেল। এটা তো অনেক তাহলে বড় এগুলো, ক্রিমিনাল মামলা। এই যে দেখেন আপনি, গত আইসিটির যে তদন্ত সমন্বয়ক, গত 1 মাস ধরে ওই পদ খালি। হুম। গত 1 মাস ধরে ওই তদন্ত সমন্বয়কের পদ খালি। আমরা কিন্তু এই প্রশ্নগুলাই রাখছি। আপনি দেখেন এখন কিন্তু সরকার, আগে কি হতো, সরকার, রাষ্ট্র এবং আহ হচ্ছে প্রশাসন, এরা ছিল সব এক দলে। হুম। এখন কিন্তু ব্যাপারটা তা না। হুম। এখন সরকার হচ্ছে নির্দলীয়, হুম। এবং রাষ্ট্র এবং প্রশাসন কিন্তু এখন সরকারের সব ক্ষেত্রেই যে সরকারের ব্যাপারটা কিন্তু তা না। হুম। এবং এই যে এই এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, এবং বিচার বিভাগের কিন্তু আপনার যেরকম আপনি যে যে মামলাটার কথা বললেন যে এত সপ্তাহ লাগবে, এরকম কিন্তু আমরাও আমাদের পরিচিতদের কাছ থেকে শুনছি, তেমন কিন্তু কোনো বিচার বিভাগের তেমন কিন্তু 5ই আগস্টের পরে খুব উল্লেখযোগ্য কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, বা কোনো সংস্কার আসে নাই। জাস্ট এক পক্ষের আইনজীবী গিয়ে আরেক পক্ষের আইনজীবী বিচারপতিরা এখন কোর্টে আছে। কিন্তু আমরা এই আওয়ামী লীগের পুরো এই ফ্রেমওয়ার্কটার মধ্যে, এই জুলাই আগস্টের ফ্রেমওয়ার্কটার মধ্যে, এবং বিগত 15 বছরের ফ্রেমওয়ার্কের মধ্যে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, হাসিনার সাথে সংশ্লিষ্ট, মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত যে সংশ্লিষ্ট যে অপরাধগুলো আছে, যে মামলাগুলো আছে, এগুলোর জন্য আমরা চাই যে বিশেষ ট্রাইব্যুনাল হোক, বা এগুলোকে অগ্রাধিকার দিয়ে এই মামলাগুলো চলুক। হুম। জি, সেটা। এটা কিন্তু আমরা এবং এনসিপি গঠনের যে 2 মাস হয়েছে, প্রথম মাস তো এরপর রোজা গেল, এরপর থেকে কিন্তু এই দাবিটা আমরা জোরালো ভাবে জি, তুলছি। এই দাবি আপনারা এবং করতেই পারেন, এই দাবিটা যৌক্তিকভাবে আপনারা করতেই পারেন, কিন্তু আপনারা কি এই প্রসঙ্গে কখনো বলছেন যে এক একটা মামলায় যে এত বিশাল সংখ্যক আসামি হচ্ছে, মামলার তো একটা প্রক্রিয়া আছে, মানে আমরা যদি যতই দাবি করি না কেন মামলা তার প্রক্রিয়ার বাইরে গিয়ে শেষ হবে না বা শুরুও হবে না। সেখানে এই এত বেশি আসামি মানে এত সংখ্যায় এত আসামি না করে আসলে সুনির্দিষ্ট যদি আসামি হয়, যারা সত্যিকারের অর্থের অপরাধী, যাদের অপরাধ আছে, তাহলে তো মামলার তদন্তটা শেষ করতেও দ্রুত হয়। এই বিষয়গুলো কি আপনারা কখনো বলেন যে এত এত মানুষ এই মামলার মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো কোনো মামলায় একই আসামির নাম 2বার 3বার করেও থেকে যাচ্ছে, তাহলে আসলে কবে শেষ হবে এই তদন্ত, আর আপনাদের বিচার তাহলে কবে শেষ হবে? এই বিষয়টা কি আপনারা তোলেন যে এত আসামি কেন করা হচ্ছে? অবশ্যই, এত আসামি না, এখানে কিন্তু শুধু আসামির সংখ্যা না, এখানে লজিস্টিক সাপোর্টেরও কিন্তু অনেক ডেফিসিয়েন্সি আছে। প্রত্যেকটা এই এই ট্রাইব্যুনালের মধ্যেই আছে, তাদের লোকবলের কিন্তু অনেক ডেফিসিয়েন্সি, এটা ওনারা নিজেরাই কিন্তু বলেন। এবং প্রত্যেকটা ধীর গতি বা বিচারহীনতার একটা সংস্কৃতির উপরে এই মামলাগুলা হওয়ার পরে, বা এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান হওয়ার পরে একটা ম্যাসিভ একটা চেঞ্জ এসেছে।
এবং আমরা কিন্তু দেখছি যে এই চেঞ্জটার পরে ওই আবার আগের ধারাটা ফিরে আসছে। এই জিনিসটাকে যে একটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, এই যে আপনি বললেন আসামির সংখ্যা বেশি করে ফেলা বা মানে অপ্রয়োজনীয় মানুষকে আসামি করা, এটাও কিন্তু এক ধরনের কি বলবো মানে এক ধরনের একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে। এগুলোও কিন্তু আমরা চাচ্ছি না। এবং প্লাস লজিস্টিক সাপোর্ট, এবং এই যে একটা মামলা তদন্ত হতে প্রতিবেদন দিতে যে মাসের পর মাস হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এবং এটা যে একটা, এই বারবার বলছে যে আমরা নির্বাচন পেছানোর জন্য বিচারের এটা চাচ্ছি, হুম। এটা কিন্তু না। এই নির্বাচনের সময় হবে, কিন্তু একটা বিচারের প্রত্যেকটা ধাপের কিন্তু আহ একটা যে আপডেট আছে, এটা কিন্তু কোন রকম জি, কিন্তু এই কিন্তু এই এই যে আইসিটি অভিযোগটা থেকে আমরা উঠছে পাচ্ছি আপনাদের না। বিরুদ্ধে, আপনি নিজেই যেটার কথা বলছেন যে নির্বাচন পেছানোর জন্য বিচার চাচ্ছেন, সেটা কিন্তু না, আপনি এই কথাটা বলছেন। কিন্তু আপনারা তো নির্বাচনের আগে শর্ত হিসেবেই জুড়ে দিয়েছেন এই দুটো বিষয়ে, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার। এই দুটো, এটা তো আপনারা শর্ত হিসেবেই জুড়ে দিয়েছেন। তাহলে তো নির্বাচন আসলে কিভাবে হবে, যেই গতির কথা আপনি বা আপনারা দেখছেন বলছেন, তাহলে কিভাবে হবে এর আগে দৃশ্যমান বিচার? যদি বলি সামনের মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা তদন্ত শেষ করতেই এতদিন সময় লাগলো, তাও এখনো পূর্ণাঙ্গ সেটাই তো হয়নি। আমাদের প্রশ্ন, সেটাই আমাদের প্রশ্ন। আর মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলোর জন্য তো বেশ কিছু সংস্কার সুপারিশ কিন্তু অধ্যাদেশের মাধ্যমেই করে ফেলা যায়। এর মধ্যে কিন্তু 121টা সুপারিশ কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এবং এই যে আপনি দেখেন, তার মধ্যে আমরা শুধু জানলাম যে নির্বাচন কমিশন কতগুলোতে রাজি হয় না, এখানে 121টা আছে যেটা অধ্যাদেশ এর মাধ্যমেই কিন্তু বাস্তবায়ন করে ফেলা যায়। এখন সব পক্ষ যদি রাজি না হয়, সব পক্ষের যদি প্রত্যেকটাতেই কোনো না কোনো সমস্যা থাকে, মৌলিক সংস্কারগুলো আহ, তো আমার মনে হয় ডিসেম্বর না, এর আগেই এটা বাস্তবায়ন করে নির্বাচন করা যায়। এবং বিচারের যেটা আমরাও বুঝছি যে বিচার কিন্তু, যে বাংলাদেশের যে বিচার বিভাগের যে ধীর গতির যে স্বভাব, এটা তো খুব ম্যাজিকের মতো যে চেঞ্জ হয়ে যাবে তা না। কিন্তু আমরা বারবার এটা বলছি যে এটার কোনো আপডেটটা কিন্তু ওরকম তুলনামূলক ভাবে কিন্তু তাদের ওই কেয়ারটা দেখা যাচ্ছে না, বা ওই গতিটা দেখা জি, যাচ্ছে না। যেহেতু দেখা যাচ্ছে একটা না, তাহলে মামলা মানে, আপনারা এবং আসলে কি হলে, এবং আমরা যেহেতু যেহেতু আপনারা শর্ত জুড়ে দিচ্ছেন মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার, কি হলে আপনারা বলবেন হ্যাঁ দৃশ্যমান বিচার হয়েছে, এখন নির্বাচন হওয়া সম্ভব? এটার যদি তদন্তগুলো আগায়, এবং এটার যে একটা ট্রাইব্যুনালে যদি এটা সম্ভব না হয়, তাহলে বিশেষ ট্রাইব্যুনাল করা, লোকবল বাড়ানো, এবং এই এই যে 1 মাস ধরে সমন্বয়কের জন্য নাই দেখে তাদের কাজকর্ম ধীর গতি হয়ে আছে, এবং এটার জন্য স্পেশাল একটা ফোর্স করা, এবং বলা যে এত তারিখের মধ্যে এটা হবে, এত দিনের মধ্যে এতটা মামলার প্রতিবেদন হবে, এবং এত সময়ের মধ্যে আমরা এটা দাখিল করতে পারবো বলে আশা করছি। এই যে একটা স্ট্রাকচার এবং এটার যে একটা চলা, এটারই আমরা জি, আহ আপনারা কি এটি মানে সুনির্দিষ্টভাবে বলছেন? দৃশ্যমান বিচার বলতে আমরা এটাই চাচ্ছি। যে আপনারা কি হ্যাঁ, সুনির্দিষ্টভাবে হ্যাঁ, এটা বলছেন যে আমরা এই এই জিনিস আসলে চাচ্ছি দৃশ্যমান বিচার বলতে, বা এই হ্যাঁ, এটা স্ট্রাকচার? তো আপনি যদি এটা এটা তো যে কোনো কেউ বলবে। দৃশ্যমান বিচার বলতে আমরা কি বুঝি, যে একটা মানে আপনার অভিযোগ দাখিল হয়েছে, মামলা হয়েছে, এরপরে কি? এরপরে কি এটার কখন চার্জশিট গঠন হবে, কখন আদালতে উঠবে, কখন এটার সাক্ষীরা এটার সাক্ষী দিবে, কখন এটার হিয়ারিং শুরু হবে? দিস ইজ আর দ্য দৃশ্যমান, মানে এটাই তো আমরা দেখতে চাই। সেখানে কোনো ধরনের আপডেটই তো মানে কি বলবো, মানে হোপফুল কোনো আইডিয়া তো আইসিটি থেকে বা ওখান থেকে আদালত পাড়া থেকে আমরা শুনছি না। এটা নিয়েই আমাদের মধ্যে সংশয় হচ্ছে সংশয় এরকম যদি যে চলতে একে থাকে, তো কারণ দীর্ঘ এতদিন ধরে এক চলেছে, এক এরকম যদি এখন হ্যাঁ, সামনেও এতদিন চলতে থাকে, তাহলে আপনারা আসলে কি করবেন? নির্বাচন কি হবে না তাহলে, যদি এরকমই চলতে থাকে? না নির্বাচন শোনা, নির্বাচন মানে নির্বাচন না হওয়ার পিছনে, মানে নির্বাচনকে না হওয়ানোর জন্য বিচার এবং সংস্কারের কথা আমরা বলছি, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে খুবই অনেকটা মানে কি বলবো, মানে অযৌক্তিক আর কি। নির্বাচন অবশ্যই হবে, অবধারিত, মানে এটা নির্বাচনের না হওয়ার আসলে কোনো আহ মানে কথাই না। কেন কিন্তু হচ্ছে আপনারা যে যে নির্বাচনের আগে শর্ত সংস্কারগুলো দিচ্ছেন, করা তাহলে শর্ত হচ্ছে, পূরণ না হলেও নির্বাচন হতে পারে। কেন শর্তগুলা পূরণ হবে না? এখন কেন পর্যন্ত শর্তগুলা, বাস্তবতা এটা যা তো বলছে, একদম আপনি যে বাস্তবতার কথা হ্যাঁ, বললেন। কেন? কারণ এখনো ডিসেম্বর আসছে, আরো আজকে এটা মাত্র মে মাস, কেন আমরা যদি একটা, এটা তো একটা জাতীয় ইস্যু,
এই মৌলিক সংস্কারগুলো কোনো একটা স্পেসিফিক রাজনৈতিক দলের জন্য না, এবং আওয়ামী লীগের বিচারও কোনো একটা স্পেসিফিক রাজনৈতিক দলের না। এই দুটো জিনিসই কিন্তু জাতীয় ইস্যু। হুম। এবং এরপরে হচ্ছে আমরা মৌলিক সংস্কার বলতে কি বুঝি, এই যে যে রাষ্ট্র ক্ষমতা যে কাঠামো ছিল, এটার মাধ্যমে যে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদের জন্ম হয়, আমরা এই কাঠামোটার পরিবর্তন চাইছি। আমরা চাই যে একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নির্বাচন হবে। সেটা তো এরপর স্পষ্ট, এই কিন্তু এখন একটু সংস্কারের ওয়ে স্পষ্ট করে এই মানে জায়গাটা স্পষ্ট করেন। আউটকাম হচ্ছে নির্বাচন। জি, আপনি একটু এই জায়গাটা স্পষ্ট করেন। আপনারা তো শর্ত দিয়েছেন এই দুটি, অন্ততপক্ষে আরও একটি আছে গণপরিষদ নির্বাচন, সেগুলোর পরে আসলে নির্বাচনের প্রসঙ্গ আপনারা টানছেন, এটাই নাহিদ ইসলাম বলেছিলেন। শুধু গণপরিষদ না, আমরা চাচ্ছি যে নির্বাচনটা আহ গণপরিষদ কাম আইনসভা হতে পারে, হুম। কারণ গণপরিষদের একটা সংবিধান হবে এবং তার অধীনে আইনসভা জি, সেটা স্পষ্ট। আমি একটু ওই পরবর্তীতে জায়গাটা এটা প্রশ্ন, দৃশ্যমান বিচার আর মৌলিক হবে। সংস্কার আপনারা নির্বাচনের আগে এটা হতে হবে, না হলে কোনো নির্বাচন না, এই বক্তব্য আপনাদের কাছ থেকে আমরা শুনেছি যে এটি এটি আগে, এর আগে নির্বাচন না। তো এটি যদি আগে হতে হয়, ধারা যা বলছে, অবস্থা যা বলছে যে 9 মাস হয়ে গেল, একটা মাত্র তদন্ত, আপনিই বলছিলেন সেই কথা, সেটি তাও পূর্ণাঙ্গ তদন্ত, সেটি 25-এ একটা হিয়ারিংও হয় নাই, একটা মাত্র মামলা, তাহলে এত এত মামলা আছে। এবং সেই মামলারও একটা বিষয় আমি একটু বলতে চাই, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেদিনই এই মামলার বিষয়ে যেদিন বলছিলেন তদন্ত প্রতিবেদন, সেদিন তিনি বলছিলেন চাংখারপুরের এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই অভিযোগ দেওয়া হবে, এই কারণে এই অভিযোগে তাদের বিচারের জন্য উপস্থিত করা হয়নি। মানে সেই মামলায়ও 8 জনের নাম, 8 আসামির নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কিন্তু এই মূল আসামিদের কথা বলা নাই। তাহলে এই মূল আসামি পর্যন্ত যেতে যেতে তো বহু দেরি, সেখানে আপনারা নির্বাচন কি তাহলে এরকম বছরের পর বছর থাকবো ঝুলে? কেন বহু দেরি? কেন মূল আসামি পর্যন্ত যেতে বহু দেরি? এটাই তো আমাদের প্রশ্ন। উত্তরটা কে কেন দেবে এই তাহলে? মূল উত্তরটা তো, আসামিদেরকে উত্তরটা তো বের সরকার করতে হবে। দেবে, রাষ্ট্র দেবে, না দিতে পারলে সরকার দেবে। কারণ হচ্ছে না, কেন রাষ্ট্রের যে আপনি ধারা, দেখেন, তাতে রাষ্ট্র কেন এই উত্তর দিতে পারে রাজনৈতিক না তাজমুল আপনি হোসেন। আমাকে শেষ করতে দেন, কেন রাজনৈতিক দলগুলো এই ঐকমতে আসবে না? এটা তো খুব একদম মানে অসম্ভব কোনো চাওয়া না। এবং আহ, এই রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত, হুম। সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা। এবং তাদেরকে দমন পীড়নের জন্য মানে অজস্র 1 লাখের উপর মামলা। সেদিন আমি দেখলাম জামাতের প্রায় 1300-1500-র উপর মানুষের হত্যা আছে, বিএনপির 2200-র মতো উপরে হত্যা আছে। কেন তারা এই বিচারের ধীরগতি নিয়ে একটা গণজোয়ার তুলবে না? হুম। এবং সবাই যদি দাবি করে, তখন কি কারো এটা আছে? বিচারের এই ধীর গতি তো শুধু এনসিপির মাথা ব্যথা না, আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এটা মাথা ব্যথা। কিন্তু সেই কারণ মাথা এটা ব্যথাটা কেন এনসিপি হবে না? যেভাবে কেন দেখাচ্ছে মূল আর বাসা? কেউ ওইভাবে দেখাচ্ছে না, এটাই যদি তো, ঐকমত্য না হয়। এক্স্যাক্টলি, 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 দিস ইজ হোয়াট আওয়ার কনসার্ন ওয়্যার। যে আমরা যেভাবে এই মাথা ব্যথাটা দেখাচ্ছি, কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো দেখাচ্ছে না, যেখানে তারা আরো সাফারার হুম। বেশি? আপনি কেন প্রশ্ন এই করতে পারেন। বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে কেন এই মামলাগুলোকেও গড়পড়তা অন্যান্য মামলা? আমরা তো আন্তর্জাতিক অপরাধে এই হাসিনাকে তোলা যায় কিনা আমরা এটার কথা হুম। বলছি, আমরা এটা বিবেচনা করার কথা বলছি, রাইট? সো এখন আমরা চাচ্ছি যে এই জিনিসটা নির্বাচনের হুম। হুম। জায়গায়, নির্বাচনের প্রতিযোগিতা, নির্বাচনের কম্পিটিশন, নির্বাচনের জায়গায় বিভিন্ন রাজনৈতিক, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে তো আমাদের জাতীয় একটা হুম। ঐকমত্যে থাকতে হবে। যে দুই একটা বিষয়ে থাকতে হবে, তার মধ্যে আওয়ামী লীগ এবং হাসিনার বিচার এবং এই মৌলিক সংস্কার যে কাঠামো সে তৈরি করে গেছে, এখান থেকে তো বাংলাদেশ এই চক্র থেকে তো বের হতে পারছে না। প্রত্যেকটা বাড়ি যখন ক্ষমতা হস্তান্তরের সময় আসে, তখনই দেশ আনরেস্ট হয়, তখনই একটা গণ আন্দোলন হয়, অথবা একটা সামরিক কু হয়। যে ক্ষমতা থাকে সে সহজে ক্ষমতা ছাড়তে চায় না। আর বিরোধী দল মনে করে যে এই সরকারের আন্ডারে কখনোই হুম। অবাধ নির্বাচন হবে না। তখন তত্ত্বাবধায়ক সরকারকে বিভিন্ন জন, আমরা তো ইতিহাসে জানি, সবাই কেউ না কেউ, এটা 96-তে হুম। জনতার মঞ্চ হয়েছে, 2006-এ বিচারকের বয়সসীমা, অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে, নানাভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে চায় বা ধরেন অন্যভাবে অন্য খাতে ব্যবহার করতে চায়, দলীয়করণ করতে চায়। তো এই চক্রটা থেকে তো আমরা বের হতে চাই।
এবং এটার জন্যই কিন্তু এই মৌলিক সংস্কার খুবই সিম্পল। হুম। এটার জন্য এরপরে জি, এটার পরে আপনি নির্বাচন কেন? আপনি আপনি আপনার নির্বাচনে বক্তব্য কিন্তু এখানে স্পষ্ট। নির্বাচনের ডাক্তার তাজনুবা জামিন, আপনি যেই বলছেন যে কেন সব দল ঐক্যমতে পৌঁছাবে না, কেন দ্রুত বিচার হবে না, খুবই যৌক্তিক প্রশ্ন করতেই পারেন, কিন্তু উত্তরটা যদি স্পষ্ট না হয়, আমিও সেই প্রশ্নটা করছি যে উত্তরটা যদি স্পষ্ট না হয়, কেন আমাদের আইন আইন প্রক্রিয়া মানে বিচার প্রক্রিয়া ধীরগতি আছে, এই প্রশ্নটা আমরা বহু বছরের প্রশ্ন এটি, কিন্তু সেটির উত্তরটা যদি স্পষ্ট না হয় তাহলে কি নির্বাচন হবে না? আপনার সব প্রশ্ন গিয়ে বিএনপির মতো নির্বাচনেই ঠেকছে, কিন্তু অবশ্যই নির্বাচন হবে। হ্যাঁ, আমরা সব দলকে, আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছি। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কিন্তু ঐক্যমত্য গঠনের জন্য আমরা কিন্তু আলোচনা চালাচ্ছি। তারা নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই, কোনো সংশয় নাই। আমরা চাচ্ছি সব রাজনৈতিক দলকে সাথে বসে আলোচনা করে এই ঐক্যমতে পৌঁছাতে, যে আমাদেরকে সম্মিলিতভাবে এই বিচারিক প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য যা যা করা লাগে আমরা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে সেটা একসাথে করব, এবং সেটা কোনোভাবেই উপেক্ষা করার কোনো নেই। এবং এই মৌলিক সংস্কারগুলোর বিষয়ে আমরা এবং সেটার জন্য তো জাতীয় ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলের সাথে পালাক্রমে বসছে। সো এইটার কোনো মানে এই প্রক্রিয়াটা কিন্তু চলমান, বিচারের ক্ষেত্রেও এবং সংস্কারের ক্ষেত্র, এবং এটার পরে, এবং সেটা ডিসেম্বরের আগেই কিন্তু সম্ভব। আমরা কিন্তু বলছি না যে ডিসেম্বরের আগে সেটি আপনি আপনারা হয়তো বিচারের রায় মৌলিক দিয়ে দেন। সংস্কারের কথা বলছেন, এবং কিন্তু আরেকটা আমরা যে শর্ত দৃশ্যমান বিচার, সেটি তো হতে, সেটা নিয়ে যে আলোচনা করছিলাম তাতে তো আসলে কেন 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 এটাতে সময় লাগবে? এটার অ্যাটলিস্ট এই আইসিটি কি করছে হুম আপনি নিজেই পড়ে শোনালেন। আইসিটি কি করছে সেটাই তো মানুষ এখনো জানে না। হুম কেন তারা রেগুলার আমাদেরকে, এবং তাদের যে লজিস্টিক যে সাপোর্টের অভাব, বা তাদের হুম লোকবলের অভাব, বা তাদের এই দীর্ঘসূত্রিতা, সাক্ষী এবং প্রমাণ, এবং অনেক সময় তারা বলেন যে গোপনীয়তার জন্য সবকিছু বলা যাবে না। আমাদেরকে তো একটা, এটা তো মানে এই গণ অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দল করে নাই, জনগণ করেছে, বাংলাদেশের জনগণ করেছে, মারাও গেছে বাংলাদেশের জনগণ, যার হাত গেছে, যার পা গেছে, যার চোখ গেছে, তারা কয়জন রাজনীতি হুম করতো? তাহলে এটা তো, এবং এই যে অজস্র মানুষের, হাজার হাজার পরিবারের যে গুম খুন, এটা তো কোন রাজনৈতিক দলের থেকে সাধারণ মানুষ এখানে বেশি ক্ষতিগ্রস্ত। তাহলে তাদেরকে যত জবাব দিতে হবে, তো এটার জন্যই তো আমরা একটা জাতীয় ঐক্যমতে করছি, এবং সেটার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু আমাদের আলোচনা চলমান, জি যাতে আমরা সম্মিলিতভাবে এই আওয়াজটা তুলতে জি পারি। একদম, মানে আমার এখানেই প্রশ্ন চলমান। বিএনপিও যেমন বলছে যে সংস্কার এবং বিচার এই দুটোই চলমান প্রক্রিয়া থাকবে, নির্বাচনের সময় হয়ে যাবে, কিন্তু আপনাদের যে জায়গাটা সেটা, আমি বিচার আর সংস্কার এটা বলছি না, আমি বলছি যে ঐক্যমতে হ্যাঁ হ্যাঁ, পৌঁছানোর কিন্তু জন্য আপনাদের যে ওই বিভিন্ন বিচার আর রাজনৈতিক সংস্কার তো দেশ আপনাদের আলোচনা, শর্ত, রাজনৈতিক নির্বাচনের আগে দলের পূর্ব সাথে শর্ত। আলোচনাটা চলমান। জি, সরি, মানে নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে আপনারা এই দুটো বিষয়কে অন্তত উত্থাপন করছেন, দৃশ্যমান বিচার, মৌলিক হ্যাঁ, সংস্কার। আমরা যেটা আপনি বললেন, আমরা যতটা বললি এনসিপি এটাকে উত্থাপন করছে, অন্য রাজনৈতিক দল হয়তো করছে না। করছে, আমরা কোনো জামাতে রাজনৈতিক ইসলামের কাছ দলের থেকেও শুনছি। নির্বাচনের প্রতি, হ্যাঁ। হ্যাঁ, অন্য রাজনৈতিক কারো হয়তো নির্বাচনের প্রতি ইয়াটা, জোরটা বেশি, কারো হয়তো অন্য কিছুতে বেশি, কিন্তু আমরা চাচ্ছি যে এই নির্বাচনের যারা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের হুম মধ্যে হুম আছে, যেসব রাজনৈতিক দলের, তাদের মধ্যে হবে, এটা নিয়ম মতোই হবে, জি, কিন্তু এই বিষয়টা জাতীয়, নিশ্চয়ই ন্যাশনাল ইস্যু, এটাতে নিশ্চয়ই আমাদের জাতীয় সবাইকে ব্যাপার একমত বটেই। হতে হবে। আমার এখানেই প্রশ্ন ছিল, আমি অবশ্য স্পষ্ট হতে পারি না, এই যে শর্ত আপনারা দিচ্ছেন, যৌক্তিকভাবেই শর্ত যদি দেন, কিন্তু শর্ত পূরণ না হলে কি হবে? ওই সময়ের মধ্যে, ডিসেম্বর থেকে জুনের সময়ের মধ্যে শর্তটা পূরণ না হলে তাহলে কি হবে? তাহলে কি আপনারা নির্বাচন মানবেন নাকি মানবেন না? এটাই আমার আসলে প্রশ্ন। সেটা এককভাবে, এটা তো একটা দলীয় সিদ্ধান্ত হবে, এটা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। হুম আমরা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয়, একে এইটার তো জুলাইয়ের হত্যাকাণ্ড, আওয়ামী লীগের বিচার প্রশ্নে এনসিপি কোনো ছাড় দেবে না। আচ্ছা, সো জামাতে এটা ইসলামও কিন্তু আপনাদের সময় মতো বলছে। এবং রাজনীতির, এবং এটা সময় এবং আমাদের রাজনৈতিক পথ চলা, এবং কোন দিকে সব রাজনৈতিক দলগুলো চাচ্ছে, আমি বারবার বলছি যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু আহ কারোরই কাম্য না, সেটা এনসিপিরও কাম্য না। তো সংলাপ এবং আলোচনা করে জাতীয় ঐক্যে পৌঁছানোর কোনো বিকল্প
সবচেয়ে ভালো বিকল্প আর কোনো কিছু হতে পারে না বলে আমি মনে করি। কিন্তু আমি জামায়াতে ইসলামের আপনাকে আমিরও একটা বলছেন যে দৃশ্যমান আমি আপনাদের আপনাকে মতোই। একটা একটু শেষ করি, হ্যাঁ, একটু শেষ করি শারমিন। প্লিজ। আমি যে মানে আপনাকেই ধরেন একটা ইন্টারভিউতে আমি বলে ফেললাম যে না, এটা না হলে আমরা নির্বাচন করব না, এটা একটা বিরাট একটা দলীয় সিদ্ধান্ত। এবং আমি যেইটা এর আগে বললাম যে একটা জাতীয় ঐক্যে পৌঁছানোর মতো, সো এটা আহ এখনই মে মাসের 2 তারিখ বলার মতো একদম স্টেটমেন্ট দেওয়ার মতন। আমরা কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আছি, এবং সামনের আমাদের এখন কিন্তু সিচুয়েশনটা বা সময়টা অনেক হিস্টোরিক্যাল। এবং বাংলাদেশ এই যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে অটোক্রেসি থেকে একটা ডেমোক্রেসির পথে যেটা যাচ্ছে, এই পথটা যাতে মসৃণ হয় সেজন্য প্রত্যেকটা রাজনৈতিক দল হুম। বা প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ যত্নশীল এবং আহ উম, আহ, বুদ্ধিমত্তার পরিচয় বা ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে এবং দিবে বলেই আমি বিশ্বাস আপনি করি। বিশ্বাস তো করছেন? কোনো ধরনের মে মাসের 2 তারিখেই এই অস্থিতিশীল স্টেটমেন্ট পরিস্থিতি দেবার তৈরির মতো জন্য। অবস্থানে নাই আপনারা, কিন্তু এই স্টেটমেন্ট অনেক আগে No, থেকে no, 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 আপনাদের। no, no, Charmaine. No, 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 no. Do not mislead my statement, please. Do not mislead হুম, my statement. আমি বললাম আপনাকে যে আমরা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। হুম, হুম। যে আমরা এখন দাবি জানাচ্ছি যে মৌলিক সংস্কার হতে হবে এবং বিচারিক প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে। এবং সেজন্য আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা রাজনৈতিক পক্ষের সাথে আমরা আলোচনা করছি। এবং এই জিনিসটা সব কয়টা রাজনৈতিক, আপনি দেখেন সেদিনও বিএনপির মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আপনারা যদি জনগণকে জনগণের মতো যদি জনগণের মন বুঝে যদি না চলেন, জনগণকে সন্তুষ্ট করে না চলেন, তাহলে আওয়ামী লীগের মতো কিন্তু আমাদের অবস্থা করবে। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের, তার মানে কি প্রত্যেকটা পক্ষই কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে তারা কিন্তু একই 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 লাইনে আছে। এখন কেউ হয়তো নির্বাচনটা নিয়ে সংশয় করছে যে এসবের পাল্লায় পড়ে কি নির্বাচনটা পিছিয়ে যাবে। আমরা সুস্থ বলতে চাই যে না, কখনোই নির্বাচন যেই টাইমে হবে নির্বাচন সেই টাইমে হবে, কিন্তু আমাদের এই এই জিনিসগুলো আহ আহ আমাদের দৃশ্যমান একটা একটা বিচারিক প্রক্রিয়া, একটা ত্বরান্বিত একটা দ্রুত গতি আমরা এই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দেখতে চাই। এবং মৌলিক সংস্কার যে হুম, যে একটা স্বৈর শাসকের যে একটা সাম্রাজ্য গেল 15 বছর, এটা থেকে বা এই জি, চক্র থেকে বাংলাদেশকে জি, মুক্তি দিতে। এখন আমি একটু শেষ করি। এবং এই দুটা বিষয়ে কিন্তু আলোচনা প্রত্যেকটা হুম, হুম। রাজনৈতিক দলের প্রতিদিন অলমোস্ট কিন্তু চলছে। এবং আমি বলছি যে May 2 তারিখ is too early to make a statement that whether this will work or not. হুম, রাইট? এটা কি এমনও হুম। হতে পারে যে আমরা এই প্রত্যেকটা রাজনৈতিক দল এগুলোতে একমত হবে? আপনি কেন মনে মনে করছেন যে এটা একমত হবে না এবং নির্বাচনটা হবে না? আমি আসলে এমনও হতে মনে পারে করছি না, এটাতে কিন্তু আমি একটা এক জাস্ট ধরনের। বলছি ইন আমি কেস, শেষ করি, একটু শেষ ইন করি, কেস যদি না হয়, এখন পর্যন্ত যেহেতু হয় নাই, যদি না হয় তাহলে কি এই হবে? যে হ্যাঁ, যদি না হয় হলে সেটা তো খুব ভালো, পরবর্তীতে হলে যখন তো খুব সময় ভালো। আসবে তখন আর যদি হয় তাহলে এমনও হতে পারে যে সব পক্ষ বাংলাদেশের স্বার্থে, জাতীয় স্বার্থে একটা এক পেজে আসলো এবং পরবর্তীতে আগালো। আর যদি না হয় সেটাও কিন্তু সময় বলে দিবে। বাট সেকেন্ড মে ইজ টু আর্লি টু মেক আ হ্যাঁ, স্টেটমেন্ট। 2 মে ইজ টু আর্লি টু মেক আ স্টেটমেন্ট, কিন্তু আপনাদের দলের নেতারা কিন্তু বলে রেখেছেন এই দুটি শর্ত পূরণ না হলে কোনো নির্বাচন নয়। এটি আপনাদের দলের নেতারা যেমন বলেছেন, জামাতের আচ্ছা, আমিরের কাছেও আমরা শুনেছি। সেকেন্ড মে ইজ টু আর্লি টু মেক এ স্টেটমেন্ট ইন দ্যাট কেস, যে আহ, আপনারা বিচারিক প্রক্রিয়া না হলে এবং মৌলিক সংস্কার না হলে কি নির্বাচনে যাবেন হুম, নাকি? আপনার এই প্রশ্নের উত্তরে আমি এটা বলছি যে যেহেতু আলোচনাটা চলমান হুম। এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসছি, এবং এখন মাত্র মে মাসের 2 তারিখ, আমরা আশা করছি যে প্রত্যেকটা রাজনৈতিক পক্ষ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এই জাতীয় ইস্যুতে একমতে পৌঁছাতে পারবেন। জি, এবং যদি একমতে না হন, তাহলেও সেটার একটা ব্যবস্থা দলীয়ভাবে প্রত্যেকটা পক্ষ যার যার অবস্থান অবশ্যই জানাবে। জি, কিন্তু আমাদের এই দুটো জিনিসের প্রতি এনসিপির জোর সবচেয়ে বেশি। জি। আহ, আমি যেটি বলছিলাম যে জামায়াতে ইসলামও ঠিক এই দুটি শর্তর কথা প্রায়োরিটি দিচ্ছে এবং খুব গুরুত্ব সহকারে বলছে। অনেকে বলেন যে এবি পার্টি, এনসিপি জামাতে ইসলামের ব্রাঞ্চ হিসেবে কাজ করছে, এরকম কি কোনো রকম বাস্তবতা আপনাদের সাথে কোনো রকম যোগসূত্র বা বিশেষ কোনো বিষয় আছে জামাতের সাথে? না, একেবারেই না, আচ্ছা। একেবারেই না। আহ আহ, জামাত বা এবি পার্টিতে যারা আছে তারা ফ্যাসিবাদ বিরোধী যে কয়েকটা শক্তি ছিল, মানে হাসিনার বিরুদ্ধে যারা, আওয়ামী লীগের বিরুদ্ধে যারা জুলাই আগস্টে আহ হুম, রাস্তায় নেমেছে, একসাথে যুদ্ধ করেছে রাজপথে, প্রত্যেকটা পক্ষের সাথেই সুসম্পর্ক আছে। কিন্তু তার মানে এই না যে তাদের সাথে আমাদের আমাদের আমরা একটা স্বতন্ত্র রাজনৈতিক হুম, দল। এবং আমাদের
সাথে যেসব ছাত্র জনতার নেতৃত্বে যারা আমরা নতুন করে আমাদের মতো করে আমাদের সংগঠন গোছাচ্ছি। জি, কোনো সম্পর্ক নাই, গতকাল আপনি এটা স্পষ্ট করছেন। আজকে হ্যাঁ, সকালেই, জি, ডাক্তার আসমার আজকে জাবিন, আমি সকালে এবি শেষের দিকে পার্টির চলে আসছি। ইয়া ছিল। হ্যাঁ, শেষের দিকে হুম, চলে হুম। আসছি। আমি আর একটা বিষয় একটু উত্থাপন করি, যেটা হয়তো সম্ভবত এটা দিয়ে শেষ করতে পারবো, যে আহ, সম্প্রতি জামাতে ইসলামের সম্পর্কে কথা উঠছিল, তো জিজ্ঞাসা করছিলাম, তো এটা একটু জিজ্ঞাসা করি। জামাতে ইসলামের আমির নারী সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আমি কোট করছি, রেপ তো রেপই, রেপ তো দুটো অসৎ পুরুষ আর নারী যখন বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হয় সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কিভাবে? আপনি একজন রাজনীতিক, একজন নারী রাজনীতিক, আহ, আপনি আসলে রেপের এই সংজ্ঞা বা ধর্ষণের এই সংজ্ঞাটাকে কিভাবে দেখছেন একজন রাজনীতিক হিসেবে? ম্যারিটাল রেপের কথা বলেছেন। উনি ম্যারিটাল রেপকে ম্যারিটাল রেপ মনে রেপের কথা। করছেন না, মানে এটাকে রেপ হিসেবে, এটা আবার কিসের, মানে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কিভাবে? আর রেপের যে সংজ্ঞাটি তিনি দিচ্ছেন, যে রেপ তো দুটো অসৎ পুরুষ আর নারী যখন বিবাহ বহির্ভূতভাবে একত্রিত হয় সেটার নাম রেপ হবে, বিবাহিত জীবনে রেপের প্রশ্ন নাই, এটা তার বক্তব্য। না, এটা ওনার মতামত, কিন্তু আমি মনে করি যে কনসেন্ট ইজ মাস্ট। এবং এটা যদি ম্যারিটাল ক্ষেত্রে যদি যেহেতু আইনত যতটুকু আমি জানি যে সাক্ষীর অভাবে এখানে একটা বড় একটা ফারাক থাকে। আমি যতটুকু আমার পরিচিত আম, আইনজীবী বন্ধুদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি, এটা একটা বিশাল ড্রব্যাক হিসেবে কাজ করে ইভেন কেউ মামলা করলেও। তো উনি কি মন্তব্য করেছে এটাতে, এটা ওনার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মনে করি যে যে কোনো নারীর, সেটা বিবাহিত জীবনের স্বামী দ্বারা হোক বা এ ধরনের কোনো কিছু হোক, তার সম্পূর্ণ অধিকার আছে আইনি সহায়তা পাওয়ার। এবং যদি এটা প্রপার একটা সলিড কোনো অভিযোগ হয়, মামলা হয় বা কেস হয়, সেক্ষেত্রে আমাদের যেটা হয়, আমাদের বিভিন্ন ফ্রেন্ডরা যেটা বলে যে এত ড্রব্যাক থাকে যে এটাতে শেষ পর্যন্ত একটা সলিউশনে পৌঁছানো যায় না। কিন্তু এই এই জিনিসগুলো যদি মিটিগেট করে যদি এটা আহ, অভিযোগটা আমলে নেওয়া হয়, এবং এটা অবশ্যই কারণ সে তার অমতে যদি এই এই সম্পর্কটা শারীরিক সম্পর্ক হয়ে থাকে কনসেন্ট ছাড়া, এটা তো আম, এটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। এবং এটার যদি অভিযোগ করলে একটা সলিড ব্যাকগ্রাউন্ড থাকে, দেখাতে পারে, অবশ্যই তার ন্যায় পাওয়ার পূর্ণ অধিকার আছে। জি, তার মানে আপনি ম্যারিটাল রেপের যে কনসেপ্টটা সেটার সাথে একমত পোষণ করছেন, প্রক্রিয়ায় হয়তো আহ, যদি জব এক। অবশ্যই এটা জি, কনসেন্টে এটা একটা আসলে এটা যে কোনো আহ, মানে আহ, নারী, এটা এটা ইটস বিগ ডিল ফর দেম। জি, কনসেন্ট ইজ এ বিগ ডিল। নিশ্চয়ই। আপনাদের নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আপনাদের অবস্থানটা কি? মানে জামাত, হেফাজতে ইসলাম তারা প্রত্যাখ্যানই করে নাই শুধুমাত্র, তারা বেশ মানে শক্ত অবস্থানে যাচ্ছে, আপনাদের কি অবস্থা? আচ্ছা, আমাদের এটা এর পরে জাতীয় সংস্কার কমিশনের প্রথম 6টার পরে তো আরো কয়েকটা কমিশন রিপোর্ট দিল, হুম, স্থানীয় সরকার, শ্রম, স্বাস্থ্য, গণমাধ্যম। তো আমরা আশা করছি যে যেভাবে ওই কয়েকটা কমিশনের জন্য স্প্রেডশিটের মাধ্যমে প্রতিটা রাজনৈতিক দলের কাছে মতামত জানানোর জন্য পাঠানো হয়েছে, ওভাবে আমরাও সেটার জন্য যখন আসবে তখন দলীয়ভাবে আমাদের মতামত তাদেরকে জানাবো। প্রত্যেকটা যে পয়েন্টে পয়েন্টে যেভাবে তারা বিগত কমিশন গুলার রিপোর্ট যেভাবে পাঠিয়েছে, এগুলো আসলে আমরা আমাদের দলীয় অবস্থানটা মানে এখনো জানাবো। আপনাদের সেরকম দলীয় শক্ত অবস্থান নাই, মানে জানানোর মতো অবস্থান নাই, জানানোর মতো অবস্থান হলে আপনারা জানাবেন। শক্ত অবস্থান না, প্রত্যেকটা কমিশনার আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশ বড় একটা কয়েকশো পাতার একটা বই হুম, থাকে। এবং এটা নিয়ে পড়ার পরে আমাদের দলের মধ্যে তো সবাই সবকিছু নিয়ে বিশেষজ্ঞ না। যেমন জনপ্রশাসন, সংবিধান, আমরা কিন্তু আবার এক্সপার্টিসদের সাথে বসেছি এবং সব পক্ষের একটা মতামত নিয়েছি, এরপরে আমরা নিজেদের একটা পেপার রেডি করি। সো এই নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্টটা ভেরি রিসেন্টলি এসেছে। তো এটা নিয়েও আমরা কিন্তু আমাদের এখানেও যেসব পার্টিতে যেসব নারীরা আছে প্রত্যেকে তাদের নিজেদের মতামত দিবে, এরপর দলীয়ভাবে আমরা বিভিন্ন এক্সপার্টাইজের সাথেও বসবো। কারণ এটা আমরা মনে করি যে এটা একটা, এই আমাদের প্রতিবেদনটা যাতে মানে ন্যাশনালি এটা একটা, যাতে প্রত্যেকটা সংস্কার কমিশনে আমাদের মতামতটা কিন্তু আমাদের নিজস্ব না, যাতে জনগোষ্ঠীও এটা দ্বারা উপকৃত হয় এবং
এরকম একটা জিনিস কিন্তু মাথায় থাকে। তো আমরা যারা এই পার্টিতে আছি সবাই তো সব হুম বিষয়ে হুম হুম। একদম যে এক্সপার্ট তা তো না। তো ও একটা বিশেষজ্ঞ দলের সাথেও সংশ্লিষ্ট বিষয়ে বসতে হয়। তো ওটা করার পর আমরা আমাদের জি, দলীয় অবস্থানটা, তখন আপনারা এখনো দেবেন মানে। শক্ত অবস্থান নাই, কারণ না যেহেতু মানে আমি বলছিলাম 15টা এই অর্থে সুপারিশ যে কিন্তু হেফাজত জামাত যেভাবে নারী সংস্কার শক্তভাবে বিষয়, প্রত্যাখ্যান না করেছে। ওনারা তো দুই একটা, হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু 15টা সুপারিশ আছে নারী সংস্কার। আমি আহ, যেটা ওনাদের ছোট সংস্করণ ওটা আহ দেখছিলাম, ওখানে কিন্তু 15টা বিষয়ের উপর, মানে 15টা মোটা দাগের বিষয়ের উপর কিন্তু তারা সুপারিশ হুম দিয়েছে। হুম। আচ্ছা, সেই মানে আপনাদের সেই পুরো হোমওয়ার্কটা এখনো রেডি হয় নাই, হলে আপনারা হয়তো বলবেন। একটা একটু প্রশ্ন যে আম, মানে কিছু বিষয়ে আপনাদের সাথে যদি বলি, এরকম বক্তব্য মাঝখানে আমরা শুনেছি মাহরাম ছাড়া বের হলে, ধর্ষণের শিকার হলে তার দায় নারীরও পড়বে। আলোচিত ইসলামিক বক্তা বলেছেন, বা একটা ওয়াজে দেখেছি দুজন নারী উপস্থিত ছিলেন, তারা যথেষ্ট পর্দানশীল বলেই দেখে অন্ততপক্ষে মনে হয়েছে। তাদেরকে লাঠি দিয়ে, প্রয়োজন লাঠি দিয়ে বের করতে হবে, তাছাড়া পুরো ওয়াজ মাহফিলটাই হারাম হয়ে যাবে। এই বক্তারা আপনাদের সাথে একই মঞ্চ শেয়ার করেন। আপনারা কি মনোভাবটাও কি কোনো রকমভাবে শেয়ার হন? একটু একটু বলতে চাই, যদিও এটা একেবারেই পার্সোনাল ব্যাপার, হয়তো আমার বলাটা ঠিক সেভাবে উচিত হয় কিনা, তারপরেও একটু বলি। যদি বলি আপনাদের যে নেতারা সম্প্রতি বিয়ে করছেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, বা আপনাদের আন্দোলনের সহযোগী মাহফুজ আলম যিনি এখন উপদেষ্টা পদে আছেন, তারা বিয়ে করছেন, তাদের স্ত্রীদেরকে আমরা তাদের পরিচয় মাহফুজ কি সম্পর্কে খুব। বিয়ে করেছে? জি, মাহফুজ কি বিয়ে করেছে? তাই তো মাহফুজ দেখলাম, কি বিয়ে করেছে? তাই তো দেখলাম। আপনারা ভালো বলতে আচ্ছা, পারবেন, মাহফুজ আলমও আমি বিয়ে করেছেন, জানি না। আমি আমি দেখলাম। আমি জানি না। আমি আচ্ছা, জানি না আচ্ছা। আসলে। না আমি আমি দেখলাম, মানে খুব শক্ত করে বলতে পারি না, কারণ কারো তো আসলে স্ত্রীদের বা কার সাথে বিয়ে হচ্ছে সেই বিষয়টা স্পষ্ট হওয়া যাচ্ছে না, তাদের চেহারা আচ্ছা, দেখানো হ্যাঁ, যাচ্ছে না। হ্যাঁ, মানে আচ্ছা, আমি আপনার প্রথম আমি আই গট ইউ, আমি আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিই। পরেরটা হচ্ছে আসলে এটা ব্যক্তিগত, হুম কে কিভাবে কিরকম জীবন সঙ্গী নিবে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত। এটা টকশোতে বসে আলোচনা করার বিষয় না বলে আমি মনে করি, বা ইন্টারভিউতে বলার মতো। আরেকটা হচ্ছে নারীর উপর কোনো ধরনের সহিংসতা, সে পর্দা করুক বা হচ্ছে তার মানে তার ব্যক্তি স্বাধীনতায় আসলে হস্তক্ষেপ করার পক্ষে আমি না, কখনোই না। হুম এবং এনসিপিও কিন্তু এটা আমাদের যেহেতু একটা বিভিন্ন মতের মানুষ এখানে আছে, তাদের ব্যক্তিগত কিন্তু নানান মত থাকতে পারে, এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের ব্যক্তিগত মত কিন্তু দিয়ে থাকতে পারে, কিন্তু সেটার যে একটা দলেরই মত হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই যে আপনি বললেন পর্দাসীন ব্যক্তি লাঠি দিয়ে বের করে দেওয়া, এগুলো আসলে এক ধরনের নারী স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এবং এগুলোর এইগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের আহ, কথা বলা, এবং আমাদের যুদ্ধটা বা আমাদের ফাইটটা কিন্তু এসবের বিরুদ্ধেই, যে এই এটা কি নারীকে তার এনসিপির পূর্ণ ফাইট বলছেন স্বাধীনতা আপনি? দিতে এটা হবে কি একমাত্র। এনসিপির ফাইট? কারণ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটা ফেসবুক স্ট্যাটাসে দেখছিলাম ধর্মীয় মূল্যবোধের বিপরীতে যায় এমন কিছুই আমার বা আমার রাজনীতিতে জায়গা পাবে না। এটা আমি আবার বলছি, এটা কিন্তু তার ফেসবুক পোস্ট, এটা তার ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি আজকেও আমাদের আহ্বায়ক সাহেব যখন স্লোগান দিচ্ছিলেন শেষের, তার বক্তব্যের শেষের দিকে, যে নাগরিকের এনসিপি, নারীদের এনসিপি। সো অবশ্যই নারীর স্বাধীনতা, নারীর অধিকার এবং নারীর সহিংসতার বিরুদ্ধে এনসিপি তার অবস্থান সবসময় দৃঢ় রাখবে বলেই আমি বিশ্বাস করি। জি, আসলে সেটি একটা বড় দেখার বিষয়, জানার বিষয়, কারণ আপনারা নতুন দল, অবশ্যই, আপনারা অবশ্যই, আপনাদের অবশ্যই, অবস্থানটা স্পষ্ট হওয়া অবশ্যই। দরকার। এই নারীর স্বাধীনতা বা নারীর সম্মানের বিষয়ে একই রকমভাবে বলছে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, কিন্তু তারা আবার এই সংস্কার প্রতিবেদনের বিরোধিতা করছে, বা তাদের একটা অবস্থানের বিষয় জানা যাচ্ছে। যারা ওয়াজে কথা বলছেন, যারা এমনকি এই কথাগুলো বলছেন, তারাও বলছেন নারীর সম্পূর্ণ সম্মান এবং শ্রদ্ধার বিষয় তাদের অবস্থানের কথা, কিন্তু তাদের নানান রকম অবস্থান থাকে। এই জন্যই হয়তো বিশেষ করে আপনারা যেহেতু নতুন দল, অনেক কিছুতে আপনাদের অবস্থান এখনো স্পষ্ট না, এই জন্যই বারবার হয়তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে করা। অনেক ধন্যবাদ তাজনুভা জাবিন, আপনি অনেকগুলো বিষয়ে কথা বলবার সুযোগ হলো, আরও অনেক বিষয় আছে, সামনে হয়তো আবারও আপনার সাথে কথা বলার সুযোগ হবে। ধন্যবাদ তাজনুভা, যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।